স্বাগতম ক্রিকফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বিপিএল শেষ হয়ে গেছে, বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু হয়েছে। প্রস্তুতিতে সৌম্য সরকার একটি চোটে পড়েছিলেন, চোটটি আসলে কতটুকু গুরুতর এগুলো নিয়ে কথা বলবো। তাছাড়া সেন্ট্রাল কন্ট্রাক্টের সামনে কারা কারা থাকছেন এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে। আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। সৌম্য সরকারের ইনজুরি আপডেটটা নিয়ে যদি বলেন। আমরা কিছুক্ষণ আগে আসলে দেখছিলাম যে সৌম্য সরকার চোটে পড়েছেন, তার চোটের অবস্থাটা যদি জানাতেন। যেটা বলছিলেন যে বিপিএল শেষ হওয়ার পরে এখন বাংলাদেশের মিশন হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সো সেটা সামনে রেখেই পুরো দলই কিন্তু পুরো দমে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। সৌম্য সরকারকে নিয়ে আসলে বলছিলেন যে সৌম্য সরকার একটা চোটের আমরা নিউজ করেছি যে আবার সেই একই হাতে, যেটা তিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনি ক্যাচ ধরতে গিয়ে চোটে পড়েছিলেন, যেটার কারণে বিপিএলের প্রায় পুরোটা অংশই তিনি খেলতে পারেননি রংপুরের হয়ে। সেই দিকে একটা দুটা ম্যাচ খেলতে পেরেছেন, কিন্তু তাকে আসলে এইভাবেই রাখছিল যাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ফুল ফিট হয়ে খেলতে পারেন। এখন এই প্র্যাকটিসে খেলতে আসলে বা প্র্যাকটিস করতে গেলে আবার কিন্তু একটা শঙ্কা থাকেই, বা যদি বাই চান্স হয়ে যায় সো সেইখানে আসলে আজকে যেটা হয়েছে যে মৃত্যুঞ্জয়ের তিনি ফেস করছিলেন মৃত্যুঞ্জয়ের একটা বাউন্সার এসে তার আবার ডান হাতে লাগে। সেটার জন্য তিনি একদম মানে কতটা ব্যথা পেয়েছেন সেটা ভিডিওতে দেখলেই আসলে বোঝা যায়। আমরা যেটা দেখেছি যে দৌড়ে একদম ওই প্রান্তে চলে গেছেন, মানে তিনি একদম ছিটকে গিয়েছিলেন এবং তিনি মাটিতে লুটে নিয়েছেন। ফিজিও সবাই চলে এসেছে। এরপরে কিন্তু তিনি দেখলাম যে মানে খুব হতাশ হয়েই আসলে চলে যাচ্ছেন, কারণ আপনি এরকম চোটে যদি পড়েন তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আসলে হাতছাড়া হয়ে যেতে পারে। বা তিনি এতদিন যে ওয়েট করেছিলেন, বিপিএলটা খেললেন না একটা ফুল রিকভারির জন্য, কিন্তু প্র্যাকটিস এসে যদি এরকম হয় তাহলে কিন্তু সেটা মানে একটা কষ্টের ব্যাপার হবে। তিনি চলে গেছেন, কিন্তু সুখবর হচ্ছে যে আমরা আমাদের রিপোর্টারের কাছ থেকে জানতে পেরেছি তিনি আবার রাতে যে ফ্লাড লাইটে যে প্র্যাকটিসটা হয় সেখানে তিনি আবার নেমেছেন, এবং আমরা শুনছিলাম যে অতটাও গুরুতর আসলে কিছু না। আমরা সবাই চাইবো যে সৌম্য আসলে ইনজুরিতে না পড়ুক, তবে সৌম্য কোনো কারণে যদি ছিটকে যান তার বিকল্প আসলে কারা বিকল্প কি রেডি আছে কিনা বিসিবির সামনে? বিকল্প বলতে গেলে কিন্তু একটা নামই বারবার চলে হচ্ছে লিটন কুমার দাস, যিনি আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছেন কারণ তার রিসেন্ট ফর্ম খুবই খারাপ। ওডিআইতে তিনি লাস্ট 7টা ম্যাচে আমার মনে হয় একটা ম্যাচেও মনে হয় তিনি ডাবল ডিজিটে যেতে পারেনি, বা এরকম একটা মানে বাজে একটা রেশিও চলছে তার। সেখানে এরপরে যখন তিনি বাদ গেলেন, তিনি কিন্তু বিপিএল এর পরের ইনিংসটাতেই সেঞ্চুরি করেছেন, রানও পেয়েছেন মোটামুটি ভালো। সো সেখান থেকে কিন্তু আবার কথা হচ্ছিল যে লিটনকে কেন বাদ দেওয়া হলো, একটা এক্সপিরিয়েন্স ব্যাটারকে কেন বাদ দেওয়া হচ্ছে। এখন এরকম না হোক, আমরা চাই না কোনো ইনজুরিতে পড়ুক, যে আই স্কোয়াড হয়েছে সেটাই থাকুক, কিন্তু যদি বাই চান্স ইনজুরিতে কেউ পড়ে, বা আমার মনে হয় যে প্রথম কলটাই হবে লিটন কুমার দাস। আজকে ফিল সিমন্স প্রেসে এসে তিনি লিটনের যে নেই সেটা নিয়ে কিন্তু হতাশা জ্ঞাপন করেছেন। তিনি বলেছেন যে মানে লিটনের মতো প্লেয়ারকে না থাকাটাই তিনি আবার আসলে ব্যাক করার জন্য মরিয়া হয়ে রয়েছেন, প্র্যাকটিস করছেন, তিনি ফুল রিদমে আবার ফিরবেন এই বিশ্বাস নিয়ে আছে। সো আমার মনে হয় যে লিটনের নামটাই আসবে। এছাড়া আসলে বিপিএল দেখে কিন্তু আমার মনে হয় না যে সিলেক্টররা কোনো স্টেপ নিবে, কারণ আপনি যে জাতীয় দলের বাইরে অনেকদিন বাইরে কেউ ছিল সেইখান থেকে কাউকে টেনে নিয়ে আসবেন, সেরকম হওয়ার কথা না। আমরা যেমন মোহাম্মদ নাইমের কথা যদি বলি, তিনি কিন্তু বিপিএলে হাইয়েস্ট রান স্কোরার, কিন্তু আপনি বলেন যে এতদিন ধরে বাংলাদেশ টিমের বাইরে রয়েছে তাকে কি হঠাৎ করে আপনি নিয়ে আসাটা আসলে পরীক্ষিত যারা তাদেরকে আসলে হ্যাঁ। সো লিটনের ব্যাপারটা কিন্তু অনেক মানে এটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেকেই বলছে যে কেন মানে একটা এক্সপিরিয়েন্স ব্যাটারকে একটা এরকম একটা টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এখন আসলে এই যে সৌম্য সরকার আবার ফিরেছেন, সেই মানে তাকে একটা যে মানে অল্টারনেটিভ রয়েছে লিটনের, সেরকম কিন্তু করার কারণেই কিন্তু লিটনকে বাদ দিয়েছে। যদি অল্টারনেটিভ না থাকতো তাহলে লিটনকে হয়তো ইমনের কথা বলতে পারেন, তিনি কিন্তু ঘোড়া ক্রিকেটের রেগুলার মানে ধারাবাহিক পারফরমারদের একজন। সেই পারফরমেন্স কিন্তু বিপিএল অব্যাহত ছিল, সেই পারফরমেন্সের সুবাদে কিন্তু তিনি আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেয়েছেন। এরপরে কিন্তু আমরা এটা নিয়ে কথা হচ্ছিল যে ইমনকে কেন জায়গা দেওয়া হয়েছে, লিটনকে কেন না, কিন্তু ইমন কিন্তু খুব ভালো টাচে ছিল, একদম ফাইনাল পর্যন্ত তিনি কিন্তু ভালো খেলে গিয়েছেন। আমরা কিন্তু আশা করছি যে এইটাই যাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখতে, যদিও ফরম্যাট আলাদা, কিন্তু যেহেতু তিনি ব্যাকআপ ওপেনার, যদি কেউ হয়ও তাহলে কিন্তু তিনি হয়তো ব্যাকআপ দিবেন। সো সেক্ষেত্রে তার ফর্মে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা আসলে আশা করব যে সৌম্য ফিট হয়েই খেলবেন, তামিম ফিট হয়েই থাকবেন, তারাই আসলে ওপেন করবেন।
কারণ আপনি মেন্টালি যখন একটা সেট আপ তৈরি করে ফেলছেন, একটা সেট আপ নিয়ে অনুশীলন করছেন, তখন কিন্তু আসলে মানে সেটা পরিবর্তন চাইবে না কেউই। এছাড়া কিন্তু আরেকটা নিউজ আমরা শুনেছি যে হাসান মাহমুদকে নিয়ে আসলে তারা যাচ্ছে দুবাই, যদিও টুর্নামেন্ট শুরু করে তাকে দেশে ফিরে আনা হবে। কারণ এখন পেসারদের কিন্তু একটা খুব আমাদের একটা লাক্সারি রয়েছে, পেসাররা এত ভালো করছেন আর এত পেসার সবাই ভালো করছেন, কাকে বাদ দিয়ে কাকে রাখবেন এরকম কথা হচ্ছে। শরীফুল পর্যন্ত দলে জায়গা পাননি। সো আমার মনে হয় যে যদি কেউ ইনজুরিতে পরেও বাংলাদেশের কাছে ব্যাকআপ রয়েছে, যেই ব্যাকআপ রয়েছে সেও হয়তো মানে ফুলটা দিয়ে বাংলাদেশের জন্য খেলবে। আমরা জানি যে বাংলাদেশের সেন্ট্রাল কন্ট্রাক্টর কিছুদিনের মধ্যে আসলে ঘোষণা করতে যায়। আমরা জানি যে বাংলাদেশের সেন্ট্রাল কন্ট্রাক্ট কয়েকদিনের মধ্যে আসলে ঘোষণা করা হবে। সেখানে কিন্তু বেশ কয়েকজন ক্রিকেটার বাদ পড়েছেন, নতুন ইনক্লুশন হয়েছেন। সবচেয়ে চমক জায়গা নিয়ে কার বাদ পড়াটা আপনার মনে হয়? একটা আনঅফিসিয়াল লিস্ট আমরা পেয়েছি, এটা এখনো অফিসিয়াল করেনি বিসিবি। সেখানে আসলে সবচেয়ে বড় নামটা হচ্ছে সাকিব আল হাসান। সাকিব আল হাসান আমাদের সেন্ট্রাল বা বিসিবি সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে আসলে বাদ পড়ে গিয়েছেন 2024 সালে, মানে যেই কন্ট্রাক্ট রয়েছে। এছাড়া নুরুল হাসান সোহান যিনি টি-20-তে ছিলেন তিনিও বাদ পড়েছেন। এই দুইজনের কথাই শোনা যাচ্ছে। সাকিবেরটা আসলে আমরা আগে থেকেই মোটামুটি আজ করেছিলাম বা মিডিয়াতেও খবর এসেছিল যে তিনি বাদ পড়তে চলেছেন, কারণ তার ক্যারিয়ারটা আসলে যেরকম আমরা চেয়েছি বা তিনি চেয়েছেন সেই প্ল্যান অনুযায়ী শেষ হয়নি। তার সব কারণেই আসলে দর্শকরা জানে যে কী কারণে তিনি বাদ পড়তে যাচ্ছেন বা কী। আর চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে হয়তো তিনি ওডিআইটা শেষ করতেন, ওডিআই থেকেও হয়তো তিনি রিটায়ারমেন্টে চলে যেতেন, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু খেলতে পারছেন না, তাকে আসলে না রাখাটাই কষ্টের হলেও তাকে না রাখাটাই আসলে কিন্তু যদিও এখনও মাহমুদুল্লাহ এবং মুশফিকের নাম আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল কন্ট্রাক্টে রয়েছে। আমি যদি একটু বলি যে লিস্টটা এসেছে তার মধ্যে কিন্তু টপ 5 জন রয়েছেন যারা 3টা ফর্মেটেই রয়েছেন। শান্ত, ক্যাপ্টেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন, জাকের আলী এবং তাসকিন আহমেদ। তো এখানে কিন্তু একটা চমক জায়গার ব্যাপার আছে যে টি-20তে কিন্তু শান্ত বি ক্যাটাগরিতে রয়েছেন। হ্যাঁ, তবে সবচেয়ে বেশি আসলে যে জিনিসটা চমক জাগাচ্ছে সেটা তাসকিন আহমেদ কিন্তু 3 ফর্মেটে এ প্লাস ক্যাটাগরিতে আছে। তো রুকি ক্যাটাগরিটা নিয়ে যদি একটু বলতে বেশ কিছু কিন্তু মানে ক্রিকেটার ইনক্লুশন হয়েছে সেন্ট্রাল কন্ট্রাক্টে। না, এখন ইনক্লুশন করা হয়েছে, প্রপোজ হয়েছে। তার আসলে এই রুকি যে প্রপোজটা রয়েছে কন্ট্রাক্টে সেটা হচ্ছে যে পরের বার হয়তো এই প্লেয়ারগুলো সেন্ট্রাল কন্ট্রাক্টে ঢুকে যাবে। যেমন এবার 21 জন রয়েছেন সেন্ট্রাল কন্ট্রাক্টে, সেখানে রুকির মধ্যে কিন্তু 7 জন রয়েছেন যারা হচ্ছে মাহমুদুল হাসান জয়, নাইম হাসান, শাহাদ হোসেন দীপু, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন এবং জাকির হাসান। তবে আমার কাছে মনে হচ্ছে যে এখানে মানে যারা আছেন এর মধ্যে বেশিরভাগই আসলে টেস্টের কন্ট্রাক্টে বা টেস্টের আশেপাশে থাকার জন্যই তাদেরকে আসলে প্রপোজ করা। আমার মনে হয় যে এখানে শুধু এর বাইরে শুধু পারভেজ হোসেন ইমনকে হয়তো শামীম হোসেন পাটোয়ারিকে শুধুমাত্র যে সীমিত ওভার ক্রিকেটের জন্য বিবেচনা করা। সো এখানে আপনি নিউ ইনক্লুশনের মধ্যে কিন্তু 9 জন রয়েছেন। তাদের মধ্যে এই কয়জনের মধ্যে কিন্তু সব মোটামুটি সবাই মানে কমন। আমাদের যেমন নিউ ইনক্লুশনে এবারে সৌম্য সরকারকে আমরা আবার দেখতে পাচ্ছি টি-20 এবং ওডিআইতে। সো তার কন্ট্রাক্টটা কিন্তু মানে তিনি রিজার্ভ করেন যে তিনি আবার সেন্ট্রাল কন্ট্রাক্ট ব্যাক করবেন, কারণ তিনি আবার মোটামুটি ভালো টাচে এসেছেন ন্যাশনাল টিমের হয়ে। সো বাংলাদেশের মানে নতুন একটা যুগ আসলে আস্তে আস্তে তৈরি হচ্ছে। মানে যুগ বলতে আপনি যেই 5 জন আমাদের মেইন প্লেয়ারকে বলা হতো তাদের মধ্যে থেকে 3 জনই এখন আর আমার মনে হয় যে এটাই মাহমুদুল্লাহ এবং মুশফিকের লাস্ট সেন্ট্রাল কন্ট্রাক্ট। এরপরে হয়তো বা এই দুজনকেও হয়তো বা দেখা যাবে না, কারণ তারা কিন্তু এখন মাহমুদুল্লাহ যেমন শুধু ওডিআইতে রয়েছেন, কারণ তিনি অলরেডি টি-20 টেস্ট ছেড়ে দিয়েছেন। সো সেখানে এই যে তামিম রিটায়ারমেন্টে চলে গেলেন, সো তাকেও আসলে রাখার কিছু নেই। মুশফিকুর রহিম শুধু টেস্ট এবং ওয়ানডেতে আছেন, তিনি টি-20 থেকে অপশন নিয়েছেন, আমরা জানি। সো সব মিলিয়ে মনে হচ্ছে আপনি যেটা বললেন যে এই দুইজনও হয়তো এবারই শেষবারের মতো হয়তো সেন্ট্রাল কন্ট্রাক্টে রয়েছে। সো নতুনদের নিয়ে আগাতে হবে, নতুন যারা ভালো করবেন। এই যে রুকি যেই প্রপোজ রুকিটা রয়েছে সেটাও কিন্তু ভালো যে তাদের একটা মানে একটা সিকিউরিটি পাচ্ছেন। হ্যাঁ, যে তাদের একটা বুস্ট আপ হবে যে আমি যদি একটু পারফর্ম করতে থাকি আমি সেন্ট্রাল কন্ট্রাক্টে ঢুকে যাব। সো বিসিবির এটাও ভালো উদ্যোগ যে তারা এভাবে রেখেছে বা তাদেরকে বলে দিচ্ছে যে তোমরা এভাবে আছো, আমাদের প্ল্যানের মধ্যে রয়েছো, সো তোমরা পারফর্ম করতে থাকো। সো এই হচ্ছে এখনও অফিসিয়াল হয়নি। অফিসিয়াল হলে আমরা নিশ্চয়ই আবার জানাবো কোন ক্যাটাগরিতে কারা কারা রয়েছে। আর সবচেয়ে বড় আসলে এইটাই যে সাকিব আল হাসানকে আমরা দেখতে পাচ্ছি না সেন্ট্রাল কন্ট্রাক্টে বিসিবিতে। হয়তো মানে হয়তো না, বাংলাদেশের চ্যাপ্টারটা আমরা দেখবো না, চ্যাপ্টারটা আসলে ক্লোজ হয়ে যাচ্ছে অফিসিয়ালি।
ধন্যবাদ সাদ্দান আমার সঙ্গে থাকার ধন্যবাদ। জন্য। দর্শক ক্রিকেট ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।